বুকনুক বাংলায় সবাইকে আমন্ত্রণ। আজকে আমি পড়ছি সমরেশ মজুমদার রচিত তার বিখ্যাত উপন্যাস কালবেলা। নাগরকাটা স্টেশনের মাইলখানেক আগেই ওরা জিপটাকে বড় রাস্তা থেকে ডান দিকের জঙ্গলে ঢুকিয়ে দিল। শিরিল চাইছিল ওটাকে জ্বালিয়ে দিতে, কিন্তু জুলিয়ে নিষেধ করলো। আগুন জ্বাললে অনেক দূর থেকে মানুষ আকৃষ্ট হবে, তাছাড়া ভোর হয়ে আসছে। নিজের অস্তিত্ব জানিয়ে দেওয়া কখনোই বুদ্ধিমানের কাজ হবে না। স্বাভাবিক অবস্থায় হয়তো 2-1 দিনের মধ্যে জিপটা কারো নজরে নাও পড়তে পারে। যতটা সম্ভব জিপ থেকে হাতের ছাপ মুছে ফেলা হলো। শিরিল ইঞ্জিনের তারগুলো ছিঁড়ে রেখে দিতে দাঁত বের করে হাসলো। অনেকক্ষণ পর তাকে স্বাভাবিক চেহারায় দেখে অনিমেষের ভালো লাগলো। মুশকিল হলো বন্দুক দুটো নিয়ে, ওগুলো প্রকাশ্যে বয়ে নিতে দেখলে অনেকে সন্দেহ হতে পারে। জুলিয়েন পথ বাতলালো। নাগরকাটায় ঢোকার মুখে ওর পরিচিত এক ডেরার বন্দুক জমা রেখে যাবে ভাবল। বিশ্বাসী লোক, প্রয়োজনে পেতে অসুবিধা হবে না। টাকাগুলো আপাতত ব্যাগেই থাক। কিন্তু অনিমেষ এত টাকা কোথাও রেখে যেতে রাজি নয়। টাকার পরিমাণ কত তাও জানা নেই, এখন গুনে দেখার সময়ও নেই। শেষ পর্যন্ত ঠিক হলো টাকা নিয়ে জুলিয়েন একাই চলে যাবে। প্রয়োজনটা আপাতত ওর মারফত জানতে পেরেছিল অনিমেষ। মালপত্র কেনার ব্যাপারে যত তাড়াতাড়ি হাত বদল হবে ততই মঙ্গল। জুলিয়েন অবশ্য আরও একজনকে সঙ্গে নিয়ে নিল। ঠিক হলো নাগরকাটা থেকে দলটা আপাতত ভেঙে যাবে। ঠিক 10 দিন পর ফুইংশিলংয়ে সবাই দেখা করবে। জায়গাটা ঠিক করে নেওয়া হলো। জঙ্গল থেকে বেরিয়ে ছোট ছোট দল ভাগ করে ওরা হাঁটা শুরু করলো। নাগরকাটার মুখে এসে জুলিয়েন অনিমেষের দিকে হাত নাড়ল। তারপর বাঁ দিকে নেমে গেল ওর সঙ্গীকে নিয়ে। ওদের দুজনের হাতে দুটো বন্দুক আর দুটো ব্যাগ। লোকটা সাহস আছে প্রচণ্ড। জঙ্গল ছাড়ার আগে সে প্রস্তাব দিয়েছিল, এখন যেহেতু কারোর বাড়ির সঙ্গে যোগাযোগের কোনো উপায় নেই, তাই প্রয়োজনের খরচ চালাতে অর্থের প্রয়োজন হবেই। সেক্ষেত্রে পানিরামের টাকা থেকে প্রত্যেকে 100 টাকা করে দেওয়া হলো। অনিমেষের এতে সায় ছিল না। সাধারণত ডাকাতির পর্যায়ে পড়ে যাচ্ছে যেন ব্যাপারটা। যদিও তার নিজের কাছে সামান্য কিছু অর্থ আছে, কিন্তু একথা ঠিক যে অন্যান্য পকেটে কিছু নাও থাকতে পারে। তবুও ওখান থেকে টাকা নেওয়াটা অস্বস্তি হচ্ছিল। কিন্তু জুলিয়েন বোঝালো, আমরা তো যুদ্ধের জন্যই টাকাটা নিচ্ছি। যদি শুধুমাত্র টাকার অভাবেই কেউ ধরা পড়ি, তাহলে বিপ্লবটা করবে কে? আমরা বিলাসের জন্যই টাকা নিচ্ছি না, প্রয়োজন মেটাতে নেওয়া বন্দুকের গুলি কেনার মতোই স্বাভাবিক। সেই মতো কিছু টাকা সবাইকে দিয়ে দিয়েছিল। ব্যাগে টাকার পরিমাণ দেখে বোঝা গিয়েছিল সেই টাকাটা ওরা খরচের জন্য তা মূল টাকার 200 ভাগের 1 ভাগও নয়। সকালে যে ট্রেনটা এলো সেটা একদম ফাঁকা। অনিমেষ আর শিরিল অন্যদের কাছ থেকে বিদায় নিয়ে একটা ফাঁকা কামরায় উঠে বসলো। শিরিল টিকিট কাটতে চেয়েছিল, কিন্তু তাকে নিষেধ করলো অনিমেষ। এই ভোরে কাউন্টারে গেলে রেল কর্মচারীটি মনে রাখবে তাদের। মাত্র 2জন লোক চাদর মুড়ি দিয়ে এক কোনায় ঢুকেছিল। অনিমেষ ঠিক করলো সামনে কোনো স্টেশনে টিকিট কেটে নেবে। এসব ট্রেনে চেকার বড় একটা ওঠে না। জানালার ধারে বসার পর প্রথম ক্লান্তি বোধ করছিল অনিমেষ। একটা পুরো রাত কীভাবে উত্তেজনার মধ্যে কেটে গেছে টেরও পাওয়া যায়নি। এখন শরীরে ভার বোধ হচ্ছে। শিরিল ট্রেনে উঠেই একটা বেঞ্চিতে টানটান হয়ে শুয়ে পড়ল। এর মধ্যে তার ঘুমন্ত শরীরে যেন মৃদু নিঃশ্বাস বের হচ্ছে। মুখ শিশুর মতো শান্ত। একে দেখলে কে বলবে যে গতরাত একটা দুঃসাহসিক অভিযানে অংশ নিয়েছে? কিন্তু ক্লান্তিবোধ করলেও অনিমেষের ঘুম আসছিল না। জানালার বাইরে পৃথিবীটা একটু একটু করে ফর্সা হয়ে কচি চেহারা নিয়েছে। নরম কলাপাতার মতো রোদ জঙ্গলের শরীরে। দুপাশে গাছগাছালি আর চা বাগান রেখে ট্রেন ছুটছিল হাসি মারার দিকে। অনিমেষ চোখ বন্ধ করল। যুদ্ধ আরম্ভ হয়ে গেল। আজ অনিমেষরা যেমন চলতে পাকানো কাজ শুরু করেছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং ভারতবর্ষের সব দিকে এরকম ছোট ছোট দল একই রকম ঘটনা ঘটাচ্ছে। এভাবে কতগুলো রক্তচোষা বাদুড়কে সরিয়ে দিতে পারলেই ব্যবসায়ীরা ভয় পাবে, আর নির্যাতিত জনসাধারণ বুঝতে পারবে ওরা তাদের বন্ধু। অবশ্য প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তারা। এসব ছোট ছোট মশালগুলো একসময় বিরাট অগ্নিকুণ্ডের চেহারা নেবে সারা দেশ জুড়ে। নির্যাতিত মানুষের সেই পথে নেমে আসা স্রোতে ভেসে যাবে বুর্জুয়া ফ্যাসিবাদের দুর্গ। এ সময় যদি কমিউনিস্ট পার্টিগুলো তাদের সঙ্গে আসতো, তাহলে বোধহয় ব্যাপারটা আরও দ্রুততর হতো। কিন্তু অনিমেষ মাথা নাড়লে, এই ভালো, জনসাধারণ এদের চেহারা আরও ভালো করে চিনুক, তাহলে তাদের শক্তি আরও জোরদার হবে। আজ এই মুহূর্তে স্বর্গ ছেড়ে কী হচ্ছে অনুমান করতে চাইল সে। ওই ছোট্ট শান্ত জায়গায় মানুষগুলো তাদের স্মৃতিতেও এমন ঘটনার কথা খুঁজে পাবে না। পনিরামের মৃত্যুর খবর পেয়ে ওরা নিশ্চয়ই খুশি হয়েছে। চা বাগানে যেসব গরিব শ্রমিক গলায় ফাঁস পড়েছিল, তারা নিশ্চয়ই স্বাভাবিকভাবে নিঃশ্বাস ফেলছে।
অনুমান করা যায় এখন পুলিশ ছুটে গিয়েছে বানারহাট থেকে। দলে দলে মানুষ এসে ভিড় করছে পনিরামের বাড়ির সামনে। ডাকাতির গল্প মুখে মুখে ছড়াচ্ছে, কিন্তু সেই সঙ্গে লেখাগুলো পড়ছে লোকে। যদি কেউ তাদের চিনে ফেলে পরোয়া নেই, অন্তত ওই লেখাগুলো স্বর্গছেড়ার গরিব কুলি মজুরদের মনে গাঁথা হয়ে যাচ্ছে। তারা যদি বুঝতে পারে অনিমেষরা ওদের জন্যই, তাহলে আর ভয় কিসের? হাসিমারায় বসে কলকাতার খবর পাওয়া মুশকিল, কিন্তু তা সত্ত্বেও দলে দলে খবর আসতে লাগলো। সমস্ত দেশ একটু একটু করে নকশালবাড়ি হয়ে উঠেছে। বীরভূম, মেদিনীপুর, 24 পরগনা তো বটেই, খোদ কলকাতায় এখন পুলিশের সঙ্গে সংগ্রাম চলছে। বেলঘরিয়া, যাদবপুর, বেলেঘাটায় কিছু কিছু জায়গায় প্রায় মুক্ত অঞ্চলে পরিণত হয়েছে। রেডিও শুনলে অবশ্য মেজাজ খারাপ হয়ে যায়। এইসব ঘটনার বিবরণ দিতে গিয়ে বলা হচ্ছে সমাজ বিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হচ্ছে। যে খবরটা সবচেয়ে আনন্দের তা হলো মানুষের নকশালপন্থীদের জন্য মৌন সমর্থন রাখছে। ঘর ছাড়া ছেলেগুলোকে আশ্রয় বা খাবার দেওয়ার ব্যাপারে অনেকেই প্রশ্রয়ের হাত বাড়িয়ে দিচ্ছেন। সাধারণ মানুষ এখনও সক্রিয়ভাবে বিপ্লবে যোগ দেয়নি, কিন্তু এভাবে যদি এগিয়ে যায় তাহলে তাদের দরজা খুলবেই। স্বর্গছেড়া এর মধ্যে কতগুলো মারাত্মক ঘটনা ঘটে গেছে বলে খবর এসেছে। পুলিশ নাকি পনিরামের হত্যার বদলা নিতে ওই অঞ্চলে চিরুনি অপারেশন চালিয়েছে। ব্যাপক ধরপাকড় হয়েছে, কিন্তু ওদের কাউকে পুলিশ ধরতে পারেনি। তবে খুঁটিমারির জঙ্গলের ডেরায় পুলিশ আবিষ্কার করেছে। এই মুহূর্তে অনিমেষ, শিরিল ও জুলিয়েনকে পুলিশ গরু খোঁজা খুঁজছে। স্বর্গছেড়ার ব্যবসায়ীরা ভয় পেয়ে গেছে খুব, কিন্তু সাধারণ মানুষ যে স্বস্তি পেয়েছে তা হাটে বাজারে গেলেই বোঝা যায়। দ্বিতীয় ঘটনাটি হলো, অনিমেষের অস্তিত্ব আবিষ্কার করার পর পুলিশ চা বাগানে গিয়েছিল। মহিতোষকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে কি কথাবার্তা হয়েছে অনিমেষ তা খবর পায়নি। তবে থানা থেকে ফিরে এসে মহিতোষ লম্বা ছুটি নিয়ে ছোটো মাকে সঙ্গে করে জলপাইগুড়িতে চলে গেছেন। কথাটা শুনে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল অনিমেষ। এত কাছাকাছি দীর্ঘকাল থেকেও সে বাবার সঙ্গে দেখা করেনি যাতে ওরা না জড়িয়ে পড়ে, কিন্তু শেষ পর্যন্ত তাই হলো। অনিমেষ এখানেই ছিল, আর পনিরাম হত্যার সঙ্গে জড়িত জেনে বাবারা প্রতিক্রিয়া কী হতে পারে। খুবই সামান্য সময় অনিমেষ তারপর ব্যাপারটা ভুলে যেতে চেষ্টা করলো। নদীর ওপর তাঁবু পেতে বিরাট কর্মযজ্ঞ চলছে। অনিমেষ আপাতত আশ্রয়ে এখানেই। ওর বয়সী যে ছেলেটি কন্ট্রাক্টর অধীনে কাজ করছে তার সঙ্গে দলের মাধ্যমে যোগাযোগ হয়েছিল কিছুদিন আগে। আশ্রয় চাইতে সে একটু আপত্তি করেনি, শুধু বলেছিল সহজ হয়ে ঘোরাফেরা করুন। নদীর এপারে পুলিশ আসবে না। আমি বলবো আপনি আমার মাসুতো ভাই। শিরিলকে যেই কাজে লাগিয়েছিল, কুলিরা মাথায় করে যে পথ বয়ে নিয়ে যাচ্ছে তা তদারকি কাজ। ফলে এখানে এসে আর সবার সামনে শিরিলের সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না। যা কিছু খবর ওই ছেলেটির মাধ্যমেই পাচ্ছে অনিমেষ। একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের এই ছেলেটির বুকে উত্তাপ আছে। নাম করুণা সিন্ধু। ওয়ারেন্ট আছে, যখন তখন যাওয়া ঠিক হবে না। কিন্তু এভাবে হাত পা গুটিয়ে নদীর উপর তাঁবুর ভেতরে ইঁদুরের মতো লুকিয়ে বসে থাকতে আর ভালো লাগছিল না। পরবর্তী কাজকর্মের ব্যাপারে কথা বলা দরকার। সমচিন্তাযুক্ত দলগুলো এখন একত্রিত হয়েছে কিনা, আন্দোলনের নেতৃত্বে এখন কোন যোগ্য হাতে গিয়েছে কিনা, পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে একটু সুষ্ঠু ধারণায় আসা হয়েছে কিনা, এসব জানতে আগ্রহ ছিল তার। একজন পনিরামকে হত্যা করে সেই তল্লাটের কিছু মানুষের আশীর্বাদ পাওয়া যেতে পারে, কিন্তু সেখানেই শেষ কথা নয়। আশেপাশে তাকালে মনে হয় না সাধারণ মানুষ তাদের বিপ্লব নিয়ে ভয় ভাবছে। একথা ঠিক, একদিনে সেটা সম্ভবও নয়, কিন্তু তার আয়োজন করা দরকার। আকাশে মেঘ করেছিল। তাঁবুতে বসে চিঠি লেখা শেষ করলো অনিমেষ। নাম সই করলো না। কেউ চিঠিটা পড়লে রাজনীতির গন্ধ পাবে না, কিন্তু যাকে চিঠি লিখছে সে বুঝবে। মাধবীলতাকে লেখা এটি তার চতুর্থ চিঠি। শান্তিনিকেতনে ফিরে আসার পর সে একতরফা চিঠি লিখে যাচ্ছে। মাধবীলতার কাছ থেকে উত্তর পাওয়ার উপায় নেই। মাধবীলতাকে নিজের আস্তানার ঠিকানা দেওয়ার উপায় নেই। অনিমেষ চিঠিটা ভাঁজ করে ফেলার আগে আরেকবার পড়ে নিল। এবার সে সম্বোধন করেনি, সরাসরি শুরু। তুমি কেমন আছো জানি না, তবে আমার জন্য তুমি ভালো থাকবেই এটা জানি। কেমন স্বার্থপরের মতো শোনাচ্ছে কথাটা, তবুও তোমার কাছেই তো আমি স্বার্থপর হতে পারি। ছটপট করছি কাজ শুরু করতে, কিন্তু কিছুদিন হলো চুপচাপ বসে থাকা ছাড়া কোনো উপায় দেখছি না। এ যে কী যন্ত্রণা তা তুমি বুঝবে না, কিন্তু আমি বিশ্বাস করি আমরা যা করতে চাইছি তা হবেই। পৃথিবীটা পাল্টে যাবেই। আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে তা করতে হবেই। শান্তিনিকেতন থেকে ফেরার পর বেশি করে তোমার কথা মনে পড়ছে। চোখ বন্ধ করলেই তোমার মুখের প্রতিটি টান দেখতে পাই। আইন কিংবা ধর্ম কী বলবো জানি না, কিন্তু আমি চিৎকার করে বলতে পারি তুমি আমার স্ত্রী।
কিন্তু আমি তোমাকে আমার সঙ্গে কাজ করতে বললাম না কেন? কেন তোমাকে দূরে সরিয়ে রাখলাম? যে কেউ এই প্রশ্ন করতে পারে। হয়তো একজন প্রকৃত কমিউনিস্টের এটা অপরাধ। যে কমিউনিজমে বিশ্বাস করে তার কর্তব্য আরেকজনকে সেই বিশ্বাসে উদ্বুদ্ধ করা। কিন্তু আমি যখন বুঝলাম তুমি আমার এই আমিটাকেই গ্রহণ করেছো, আমার আর সব কাজকর্মকে তুমি বাধাও দেবে না, মুখ ফুটেও কিছু বলবে না, তখন তোমার উপর কিছু চাপিয়ে দিতে চাইনি। শুনেছি বিখ্যাত গুরুদেবদের শিষ্যরা নাকি বন্ধুবান্ধবীর গুরুভাই করতে ব্যগ্র হয়। সেরকম করতে চাইনি আমি। কিন্তু তোমার সমস্ত ভালো মন্দের জন্য আমি নিজের কাছে দায়বদ্ধ। অথচ এই মুহূর্তে যদি তুমি অসুস্থ হও, তবুও আমি তোমার পাশে দাঁড়াতে পারবো না। এই যে কী যন্ত্রণা, তা কী করে বোঝাই? কবে দেখা হবে জানি না, আদৌ হবে কি না তাও জানি না, কিন্তু আমি এই প্রতি মুহূর্তে তোমার স্পর্শ পাচ্ছি। লেটারের উপর গোটা গোটা অক্ষরে মাধুলতার নাম ঠিকানা লিখে তাঁবুর বাইরে এসে দেখল করুণা সিন্ধু আসছে। এখন সকাল, চারিদিকে ফিনফিনে রৌদ্রের ছড়াছড়ি। নদীর ওপর শুকনো নুড়িতে অবশ্য এখনও দুপাশের পাহাড়ের ছায়া মাখামাখি, কিন্তু মুখ তুললেই শোনা গলা রোদ্দুর। জায়গাটা অতি সুন্দর। চওড়া নদীর দুধারে গাছে মোড়া পাহাড়, নদীর জল এখন এক পাশ দিয়ে ছোট্ট শরীর ছুঁয়ে নিয়ে যাচ্ছে। কুলিরা এখনও কাজে নামেনি। করুণা সিন্ধু কাছে এসে বলল, কপাল ভালো বলতে হবে। কেন, আপনি শিলিগুড়িতে যাবেনই? হ্যাঁ। তাহলে তৈরি হয়ে নিন, আধ ঘন্টার মধ্যে আমাদের একটা জিপ ছাড়ছে। সন্ধে নাগাদ শিলিগুড়ি থেকে ঘুরে আসবে। আমি একটু গায়ে পড়ে কাজটার দায়িত্ব নিলাম, অতএব আপনি সঙ্গে যেতে পারেন। কথাটা শুনে অনিমেষ স্বস্তি পেল। বারোয়ারি ট্রেন বা বাসে যাওয়ার চেয়ে প্রাইভেট জিপে যাওয়া অনেক নিরাপদ, সময়ও কম লাগবে। তাঁবুর ভেতরে ঢুকে করুণা সিন্ধু বলল, আপনাকে একটা অনুরোধ করব? বলুন। দাড়িটা কেটে ফেলুন। চুমকি নিজের গালে হাত দিল অনিমেষ। সে কি? করুণা সিন্ধু হাসল। লোকে নিজেকে লুকাতে দাড়ি রাখে, তাই দাড়ি দেখলেই অনেকে সন্দেহ চোখে তাকায় আজকাল। তাছাড়া আপনাকে যারা চেনে দাড়ি দেখে অভ্যস্ত, ওটা কেটে ফেললে কেউ চিনতে পারবে না। শিলিগুড়িতে যখন যাচ্ছেনই তখন একটু সতর্ক হয়ে থাকা ভালো। অনিমেষ ইতস্তত করল, এ কত বছরের দাড়ি জানেন? আমি জীবনে কখনো গালে খুর লাগাইনি। করুণা সিন্ধু ঠাট্টার গলায় বলল, এত হাজার বছরের জঞ্জাল যখন সরাতে নেমেছেন, সামান্য দাড়িতে মায়া করছেন কেন? কথাটা শুনে অনিমেষে ভ্রু কুঁচকে গেল। গলা পাল্টিয়ে বলল, কিছু মনে করবেন না, আমি কিছু মিন করতে চাইনি। করুণা সিন্ধুর দাড়ি কামানোর সরঞ্জাম ব্যবহার করতে অনিমেষকে বেশ পরিশ্রম করতে হলো। গালের কয়েক জায়গায় কেটে কুটে গেল, কিন্তু মুখ মোছার পর সে নিজেকে আয়নায় দেখে নিজেই চিনতে পারছিল না। মসৃণ গাল একটি সুশ্রী মোলায়েম ত্বককে তরুণ করেছিল। সিনেমার পোস্টারে এরকম মুখ দেখা যায়। করুণা সিন্ধু ক্যামটাকে বসে ওর পরিবর্তন লক্ষ্য করল। এবার বলল, একদিন আপনি দাড়ির আড়ালে বয়সটাকে লুকিয়ে রেখেছিলেন, এবার এখন ধরা পড়ে গেলেন। অনিমেষ হাসল, কিন্তু প্রতিবাদ করল না। তার চেয়ে বয়সে বড় অনেকেই তাকে দাদা এবং আপনি বলে থাকে। এই দাড়ির জন্যই বোঝা যেত, কিন্তু কারোর ভুল ভাঙিয়ে দিত না সে। যে যা খুশি হয় সেটা বলেই ডাকুক। করুণা সিন্ধুর দিকে তাকিয়ে বলল, চলুন। জিপে ওরা 4 জন, বাড়তি 2 জন, একজন করুণা সিন্ধুর মালিকের ছেলে, অন্যজন ড্রাইভার। গাড়িতে ওঠার পর থেকে ছেলেটিকে লক্ষ্য করছিল অনিমেষ। বছর 20 বয়স হবে, বেশ মোটাসোটা। করুণা সিন্ধু ওর কথা বলে রেখেছিল, কোনো প্রশ্নের সামনে দাঁড়াতে হয়নি। হাসি মারা ছাড়িয়ে যাওয়ার পর ছেলেটি বলল, বাবা কি আজই ফিরতে বললেন? করুণা সিন্ধু মাথা নাড়ল। হ্যাঁ। ধুত, একদিন বারে শিলিগুড়ি গিয়ে রাত না কাটিয়ে ফেরা যায়? আপনি আজ ফিরবেন না? আমি মানে আমরা সবাই। বাবাকে বলবো গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। কেন, কোনো কাজ আছে ওখানে? কাজ? ধুত, আপনি একদম বেরসি। আপনি এর আগে শিলিগুড়ি গিয়েছেন? প্রশ্নটা অনিমেষকে উদ্দেশ্য করল। সঠিক উত্তর দিল না সে। না, মানে থাকার জন্য যায়নি। নিচু হয়ে ছেলেটা একটা ব্যাগ খুলে বোতল বের করলো। ভুটানের সামচিতে তৈরি সস্তা দামের রাম। তারপর করুণা সিন্ধুকে বলল, আপনি তো মাল খান না? না স্যার। করুণা সিন্ধু দ্রুত ঘাড় নাড়ল। আপনি? গোড়ামি নেই কিছু, তবে এখনও খাবো না। কেন? সকালবেলায় চাই ভালো লাগে। ছেলেটি আর কথা বলল না। ব্যাগ থেকে গ্লাস আর জল বের করলো। প্রথমটা এক চুমুকে শেষ করে হাসলো। আজ মশা অনেক দিন বাদে স্বাধীনতার আলো দেখছি। শালা বুড়ো শকুনটা মদ ছুঁতে দেয় না আমাকে। 17 বছর বয়স থেকে মালাবৃত হয়ে আছি। তখন থেকে সাইডগুলোতে আমি যেতাম একা একা। তাই একবার রাত্রিতে শকুনটা গিয়ে হাজির।
আমরা মাল খেয়ে বোতলগুলো একটা কুয়োর মধ্যে ফেলে দিতাম। কোন সেটাই ঝুঁকে দেখলো প্রায় বুঝে গেছে বোতলে। আমাদের স্বাধীনতা চৌপাট হয়ে গেল। আজ অনেক দিন পর 15 আগস্ট হলো। করুণা সিন্ধু বলল, কিন্তু কাজটা যদি না হয়? সেই জন্যই আপনাকে নিয়ে যাচ্ছি, মন দিয়ে কাজ করবেন। এরকম বাচ্চা ছেলের মুখে এরকম পাকা পাকা কথা শুনতে শুনতে অনিমেষের মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল। তবে ছেলেটা বেশ তৈরি, এখন গ্লাস হাতে ধরে রেখেছে, বেশ সময়ের ব্যবধানে চুমুক দিচ্ছে। অনিমেষ বাইরে তাকালো। চা বাগান সবুজ গালিচার মতো দিগন্তে ছড়ানো, মাঝখানের শেষ ট্রিগুলোয় পাখির ঝাঁক। খুব স্পিডে গাড়ি ছুটছে, রাস্তা ফাঁকা। এক সময় নিঃসারা ছাড়ির স্বর্গছেরার কাছে এসে গেল ওরা। সিন্ধু ওর দিকে তাকাতেই সে একটু পেছনে সরে বসলো। বলা যায় না কিছু, যদি কারো নজর খুব তীক্ষ্ণ হয় তাহলে মুশকিল। হঠাৎ ছেলেটা বলল, আপনি কি করেন মশাই? করুণা সিন্ধু বলল, পড়াশোনা করে, কলকাতায়, এখানে বেড়াতে এসেছে। ছেলেটা বলল, কি হবে পড়াশোনা করে? শালা, পরের গোলামি করে করে জাতটা ডুবে গেল। ব্যবসা করুন, মাল কামান। শকুনকে দেখছেন না, ক্লাস 3 পর্যন্ত পড়েছিল বলেই শুনেছি। অনিমেষ বলল, শকুন কে? যার গাড়িতে আপনি চড়েছেন, মাই ফাদার। সবসময় ভাগারে নজর, যত দূরেই থাক কিছুতেই অ্যাভয়েড করতে পারি না। দাঁড়ান দাঁড়ান, এই গাড়ি থামাতো। ছেলেটি ব্যগ্র হয়ে বাইরে তাকালো। অনিমেষ গুটিয়ে গেল। ওরা এখন স্বর্গছেরার চৌমাথায় এসে দাঁড়িয়েছে। পকেট থেকে টাকা বের করে ছেলেটি ড্রাইভারকে দিল। নায়ারের হোটেলে যা, 5টা রামের বোতল আনবি। ড্রাইভার ওর বাপের বয়সী, কিন্তু স্বচ্ছন্দে তুই তুকারি করছে। টাকা নিয়ে চলে গেলে ছেলেটি বলল, যান, আপনারা চটপট চা খেয়ে নিন। সকাল হলে বাঙালি ছাগলের মতো চাচা করে ডাকে। অনিমেষের ইচ্ছা করছিল ঠাস করে গেল একটা চড় মারে। ওর শরীরে শক্ত হয়ে উঠেছিল, কিন্তু করুণা সিন্ধু ওর হাত ধরল। না, একেবারে শিলিগুড়িতে গিয়েই খাবো। ছেলেটি সামনে বসে থাকায় ওদের দেখতে পাচ্ছিল না। করুণা সিন্ধু হাত ছেড়ে দেবার আগে চোখ টিপল তাকে। অনিমেষ দেখলো চৌমাথা একদম নির্জন। দোকানপাট কিছু কিছু খুলেছে বটে, কিন্তু রোজ সকালকার স্বাভাবিক ভিড় নেই। একটু বাদেই ড্রাইভার ফিরে এলো শূন্য হাতে। নেই মিলা সোটা সাপ, নেই মিলা क्यों? खिंची उठलो ছেলেটা। नायर बोलता था, पुलिस बहुत झमेला किया, यहाँ एक आदमी खून हुआ और उसी बारे में पुलिस बहुत झमेला किया, 3-4 आदमी को अरेस्ट किया, नायर को बहुत तंग किया। নাচালো ছেলেটি বিরক্তিতে। তারপর বলল, নায়ারকে আমার নাম বলেছিলি? হ্যাঁ সাব। ঠিক তখনই নায়ারকে দেখতে পেল অনিমেষ। নিরীহ মুখ করে বিরাট শরীরে দিক দিয়ে হেঁটে আসছে। অনিমেষ আর একটু মুখ ঘুরিয়ে বসলো। ছেলেটার গলা শোনা গেল, কি মশাই, মেরে ফেলবেন নাকি? আর বলবেন না স্যার, পুলিশ আমাদের 12টা বাজিয়ে দিয়েছে। পানিরাম খুন হয়ে গেছে জানেন তো? পানিরাম বাবু? হ্যাঁ, কদিন আগে রাতে ডাকাতি হয়, সাধারণ ডাকাতি নয়। নায়ারের গলা নিচে নেমে এলো। নকশাল করেছে, আর পুলিশ তার বদলা নিচ্ছে আমাদের উপর। এখনকার কটা নিহর লোক ছেলেকেও ধরে নিয়ে গেছে। নকশাল? সে তো কলকাতায় হচ্ছে শুনছি, এখানে এলো কোত্থেকে? তলে তলে ছড়িয়ে পড়েছে, 2-1 জনের নাম শোনা যাচ্ছে। এখানকার চা বাগানের এক বাবুর ছেলে নাকি ওদের মধ্যে আছে। বিশ্বাস করতে ইচ্ছা হয় না স্যার, ছেলেটাকে আমি চিনি, খুব শান্ত ছিল। নকশাল ফকশাল না, সব মাল কামানো ধান্দা। না স্যার, ব্যাপারটা লাইটে না, একটু সাবধানে থাকবেন। সাবধানে থাকবো কেন? ওরা লিখেছে বড় ব্যবসায়ীদের খুন করবে। কিন্তু এখনই তো আপনি আমাকে খুন করেছেন, একটা পাইট হবে না? কোনো রকমে একটাই ম্যানেজ করে এনেছি স্যার। বেঁচে থাকুন, বেঁচে থাকুন। ছেলেটি গলায় হাসি গলেছে। এতদিন বাদে স্বাধীনতা পেলাম, আর শুকনো থাকবে এতটা পথ। টাকা দিয়ে জিপ চলা শুরু করলো। চোখের ওপর স্বর্গছেরা মিলিয়ে যাচ্ছে। ডান দিকে চা বাগানের কোয়ার্টারগুলো দেখা যাচ্ছে। অনিমেষ ওর বাড়িটার দিকে তাকালো। দরজা বন্ধ। বারান্দায় একটা নিরিকুকুর শুয়ে আছে, কেমন খা খা করছে জায়গাটা। বোতল খুলতে খুলতে ছেলেটা বলল, এই আর এক নকশা শুরু হয়ে গেল মশাই, নকশাল। এলো গেল কত সাল, এখন দেখি নকশাল, মাল গোটানোর ধান্দা, সব শালা সিআইএর কারবার। করুণা সিন্ধু অনিমেষের হাত ধরল। সিআইএ? আমেরিকা চর মশাই, এইসব করে দেশে একটা ঝামেলা ক্রিয়েট করবে। পৃথিবীর সব দেশেই নাকি ওরা এরকম করে। কাল রাত্রে শকুনকে বলেছিল হাসি মারার ওসি। ছেলেটা বলল, ওসি এসেছিল নাকি? হ্যাঁ, শকুনকে বলতে এসেছিল কোনো উটকো লোককে যেন কাজে না নেওয়া হয়। শকুনের বন্দুকটা থানায় জমা দিতে বলেছিল। কেন? তেনারা নাকি বন্দুক ছিনতাই করে দেশে বিপ্লব করবেন, পেছনে বিছুটি পাতা ঘষে দিতে হবে হারামিদের। শেষের কথাগুলো জড়িয়ে যাচ্ছিল। অনিমেষ খুব কষ্টে নিজেকে সামলে রাখলো। এই দায়িত্ব জ্ঞানহীন কথা শুনলে মাথা ঠিক রাখা মুশকিল,
কিন্তু এখানে কিছু করতে গেলে পুরো ঝক্কিটা করুণাসিন্ধুর ঘাড়ে পড়বে। বেচারা নিজেকে প্রচ্ছন্ন রেখে তাদের সাহায্য করছে, বিপদে ফেলে লাভ নেই। জলপাইগুড়ির শহর বা পাশে রেখে ওরা শিলিগুড়ির পথ ধরল। যেতে যেতে অনিমেষের চোখে লেখাগুলো পড়ছিল খুবই অযত্নে, কিন্তু যেখানেই জায়গা পাওয়া গেছে সেখানেই এদিকের ছেলেরা লিখছে নকশালবাড়ি লাল সালাম, নকশালবাড়ির লাল আগুন দিকে দিকে ছড়িয়ে দাও। অর্থাৎ এদিকে সংগঠন খুবই সক্রিয় হয়ে উঠেছে। এটা খুব ভালো কথা, বেশ আসার কথা। শিলিগুড়ি শহরে পৌঁছে অনিমেষ করুণাসিন্ধুর কাছ থেকে বিদায় নিল। ঠিক হলো বিকেল 4টার সময় স্টেট বাসের টার্মিনালের সামনে ওদের জন্য অপেক্ষা করবে। সামনের সিটে ছেলেটা তখন প্রায় আউট, কিন্তু তবু তার তাল ঠিক আছে। বলল, আজ বিকেলে নয়, কাল সকাল 8টায় দেখা হবে, আজ আমরা ফিরছি না। সিদ্ধু পেছন থেকে চোখ টিপল। ছেলেটার কথায় গুরুত্ব দিতেও নিষেধ করলো, অর্থাৎ আজই ফিরে যেতে হবে। জিপ চলে গেলে অনিমেষ হাঁটা শুরু করলো। সঙ্গে কোনো মালপত্র নেই, কেমন হালকা লাগছে তাই। শিলিগুড়ির সব রাস্তাঘাট সে চেনে না, কিন্তু মোটামুটি একটা আন্দাজ রেখে এগোচ্ছিল। দুপাশের বাড়ির দেয়ালগুলোয় আন্দোলনে নানা স্লোগান লেখা, অথচ লোকজন যে এগুলো খুব আগ্রহের সঙ্গে পড়ছে এমন দৃশ্য তার চোখে পড়ল না। হয়তো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছে সবাই। কিন্তু কিছুদূর যেতে যেতে আরেক ধরনের পোস্টার চোখে পড়ল অনিমেষের। হটকারী দূর হটো, সিআইয়ের দালাল নকশাল নিপাত যাক, দেওয়ালে লিখে বিপ্লব হয় না, হবেও না। যারা এই স্লোগান লিখেছে তারা নিজেদের অস্তিত্ব লুকায়নি। চোয়াল শক্ত হলো অনিমেষের। কংগ্রেস থেকে এসব কথা লিখলে তার একটা মানে বোঝা যেত, কিন্তু সংশোধনবাদের শীর্ষবিন্দুতে না পৌঁছালে এরকম বিরোধিতা করা সম্ভব নয়। অর্থাৎ বিরোধ শুরু হচ্ছে, এবং তা হচ্ছে আরেকটি মার্ক্সবাদীদের সঙ্গেই। চমৎকার। রাস্তার পাশে পাশে ডাক বক্সে মাধুলতার লেখা চিঠি ফেলে বারিন্দার দোকানের কাছে এসে দাঁড়ালো অনিমেষ। মার্কেটের ভেতরে চট করে ঢুকতে রাজি নয়। ওখানে পরিস্থিতিটা কেমন তা না জানলে মুশকিলে পড়তে হতে পারে। সে রাস্তার দুপাশে তাকালো। খুবই স্বাভাবিক জীবন। তবুও কিছুক্ষণ অপেক্ষা করলো অনিমেষ। যদি কোনো পরিচিত মুখ চোখে পড়ে তাহলে ভালো হয়। তারপর যেন দোকান খুঁজছে এমন ভঙ্গিতে মার্কেটের ভেতর ঢুকে পড়ল। একটু এগোতেই বারিন্দার দোকান নজর এলো, বন্ধ। ভালো করে চোখ বুলিয়ে নিঃশেষ হয়ে অনিমেষ বাইরে বেরিয়ে এলো। কী ব্যাপার, এত বেলা পর্যন্ত তো বারিন্দার দোকান বন্ধ থাকে না? কিছু হলো নাকি? পুলিশ এখানে হানা দিয়েছিল কিনা বোঝা যাচ্ছে না। যাই হোক, বারিন্দার বাড়িতে যাওয়া উচিত হবে না। ওদের যে আড্ডায় খবরাখবর পাওয়ার জন্য দেখা করতে যাওয়া কথা, ওখানে কী অবস্থা কে জানে। আগে যতবার সে এসেছে এই বারিন্দার মাধ্যমেই কাজ হয়েছে। ভেতরে ভেতরে একটু নার্ভাস হয়ে পড়ছিল অনিমেষ। কী করবে বুঝে ওঠার আগেই যে ছেলেটা তাকে দেখতে পেল রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে আছে, যেন একটু আলো দেখা গেল, এই ভঙ্গিতে অনিমেষ পা চালালো। ছেলেটির বোধহয় অনেক আগে থেকেই তাকে লক্ষ্য করছিল, কারণ অনিমেষ এগোনো মাত্রই অলস ভঙ্গিতে হাঁটতে শুরু করলো। দূরত্বটা কমতে দিচ্ছে না, অথচ হাঁটা চলা ব্যস্ততাও দেখাচ্ছে না। ব্যাপারটা বুঝতে পেরে অনিমেষও ব্যস্ত হলো না। শিলিগুড়ি টাউন স্টেশনের কাছে এসে ছেলেটা দাঁড়ালো। লেভেল ক্রসিং বন্ধ। সার দিয়ে দুপাশে গাড়ি দাঁড়িয়ে আছে, ভিড় বাট্টায় একাকার। অনিমেষ কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কী ব্যাপার? খুব খারাপ, বিজনেসের 12টা বেজে যাবে। সে তো বুঝলাম, কিন্তু হয়েছে কি? দাদাকে শুইয়ে দিয়েছে ওরা। খুলে বলো। বারিন্দার মার খেয়েছে জানতে পেরে মাথা গরম হয়ে গেল অনিমেষের। সে ছেলেটিকে নিয়ে প্রায় বাতিল হয়ে যাওয়া প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে পড়ল। জায়গাটা এককালে রমরমা ছিল, এখন স্টেশন হিসাবে এর কোনো গুরুত্ব নেই, ফলে লোকজন চোখে পড়ে না। এটা বলল, পার্টির বাবুরা খুব শাসিয়ে গিয়েছিল দাদাকে। নকশালদের সঙ্গে নাকি দাদা যোগাযোগ রাখে। দাদা অস্বীকার করেছিল, কিন্তু ওরা বিশ্বাস করেনি। তারপর পুলিশ এসে একদিন খুব জেরাটেরা করে গেল। আমি ভাবলাম আর দোকানে আড্ডা বসবে না, কিন্তু কোথায় কি, ওই ছেলেগুলো আসা বন্ধ হলো না। শেষে ওরা এসে হামলা করলো, বোমা মারলো, আর দাদাকে দোকান থেকে বের করে প্রায় মেরেই ফেলেছিল। অল্পের জন্য বেঁচে গেল। আছে দোকান যেন আর খোলা না হয়। ওদের চেনো? হ্যাঁ, পার্টির বাবুরা। বারিন্দা এখন কোথায়? বাড়িতেই। সকালে আমাকে পাঠালো হালচাল দেখতে। আমি এসে আপনাকে দেখতে পেলাম। এখন যে কি হবে বুঝতে পারছি না। অনিমেষ আর সময় নষ্ট করলো না। ছেলেটিকে সেখানে ছেড়ে দিয়ে একটা রিক্সা নিয়ে শটান করে বারিন্দার বাড়িতে রওনা হলো। বারিন্দার সঙ্গে অবিলম্ব দেখা করা দরকার। ওখানে গেলে বিপদ হবে কি না সে ভাবনা এখন মাথা থেকে উড়ে গেছে। এক ডাকেই সাড়া পাওয়া গেল। জানালা দিয়ে একটু শব্দ এলো। কে? আমি, অনিমেষ। কয়েক মুহূর্ত বারিন্দার মা দরজা খুলল।
একটু অচেনার ভাব দেখে কিন্তু দ্রুত কেটে গেল। ছেলেকে মারলো কেন ওরা? আমি জানি না। অনিমেষ মাথা নিচু করলো। আমি ওকে জানি, ও তো কোনো দোষ করেনি, তবে মারলো কেন? বৃদ্ধার গলা এখন থমথম করছে। ঠিক সেই সময় অনিমেষ বারিন্দার গলা শুনতে পেল। ওকে ভেতরে আসতে দাও মা। খুব অনিচ্ছার সঙ্গেই বৃদ্ধা এক পা সরে দাঁড়ালেন। অনিমেষ বারিন্দার ঘরের সামনে দাঁড়িয়ে চমকে উঠল। সর্বাঙ্গে ব্যান্ডেজ বারিন্দা শুয়ে আছে। চোখ, নাক, ঠোঁট, মুখ কিছু দেখা যাচ্ছে না। ওকে দেখা মাত্র বলল, অনেক দিন পর রেস্ট নিচ্ছি ভাই, এভাবে শুয়ে থাকতে তো হয় না। বারিন্দাকে যারা আঘাত করেছে তাদের অনিমেষ চেনে না, তো এই মুহূর্তে তার নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। সে এগিয়ে যেতেই বারিন্দা বিছানাটার এক পাশ দেখিয়ে দিল, বসো ভাই। অনিমেষ বুঝতে পারল বারিন্দার নড়াচড়া করতেই অসুবিধা হচ্ছে। সে গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো, কি হয়েছিল? ইংরেজরা বলে না, এসবই খেলার একটা অঙ্গ, তাই। জলে নামবো কিন্তু বেনি বেচাবো না, তা তো আর কদিন চলে। কিন্তু তুমি খবর পেলে কি করে? তোমার তো হাসিমারায় থাকার কথা। অনিমেষ অবাক হলো। হাসিমারার কথা আপনি জানেন? জেনেছি। অনিমেষের কপালে ভাঁজ পড়ল। সে প্রসঙ্গে ফিরে এলো। আপনার দোকানে গিয়ে দেখলাম সেটা বন্ধ। বেরিয়ে এসে আপনার অ্যাসিস্ট্যান্টের দেখা পেলাম। তুমি দোকান ঘুরে এসেছো? হঠাৎ বারিন্দা উত্তেজিত হলেন। হ্যাঁ, কেন? খুব অন্যায় করেছো। তোমার এখানে আসা উচিত হয়নি। আমি বুঝতে পারছি না। হ্যাঁ, যা হবার তা হয়েই গেছে। আমার দোকানের উপর ওদের নজর আছে, এবারের মুখের গলিতেও ওরা আছে। তুমি এখান থেকে যখন বেরোবে তখন সতর্ক হয়ে বেরিও। বারিন্দা যেন হাল ছেড়ে দিল। আপনি কি আমাকে খুলে বলতে চাইছেন না? অনিমেষ, এসব নিয়ে কম চিন্তা করাই ভালো। তবুও যখন জানতে চাইছো বলছি। কিছুদিন হলো সিপিএম নকশালপন্থীদের সঙ্গে সংঘর্ষে নেমেছে। এরা সিআইয়ের চর, বিদেশি টাকায় গোলমাল করতে চাইছে, এইসব প্রচার ছিলই। এখন পাড়া দখল নিয়ে বোমাবাজি শুরু হয়েছে। এমনকি কোথাও নকশাল অ্যাকশন করবে তাও আগে ভাগে পুলিশের কাছে খবর পৌঁছে যাচ্ছে। তুমি জানো, আমার দোকানে এখনকার গল্প লিখিয়ে আড্ডা মারে। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। তোমাদের সঙ্গে আমার সম্পর্কের কথা বাইরের কেউ জানে না, কিন্তু তা সত্ত্বেও ওরা এসেছে, আমাকে শাসিয়ে গেল। পরদিন এলো পুলিশ। ওরা কি করে খবর পেল তা বুঝতে পারলাম না, কিন্তু দল থেকেই খবর বেরিয়ে যাচ্ছে। পুলিশকে উল্টোপাল্টা বোঝাতে পারলেও ওদের বোঝাতে পারছিলাম না, কারণ ওরা বুঝতে পারছে যে এতদিনে জনসাধারণের সামনে ওদের যে চেহারাটা ছিল তা তোমরা কাগজে বাঘে পরিণত করে দিয়েছ। নিজের অস্তিত্ব বাঁচানোর জন্যই ওরা তাই মরিয়া হয়ে পড়েছে। বারিন্দা নিঃশ্বাস ফেলল। সামান্য সময় নিল দম নেবার জন্য। অনিমেষ চুপচাপ মানুষটিকে দেখছিল। এবার জিজ্ঞাসা করলো, ওরাই আপনাকে মেরেছে? বারিন্দা মাথা নাড়ল। না। তাহলে কে মারল? তোমরা। অনিমেষ সোজা হয়ে বসল। মনুমেন্টের ওপর থেকে পড়ে গেল, ধাক্কা খেত না। বারিন্দার বললেন, ওই ইংরেজদের কথাটা এসবই খেলার অঙ্গ, এভাবেই মেনে নিয়েছি। তুমি কি জানো, আন্দোলন এখন দ্বিমুখী হয়ে গিয়েছে। দুটো দল পাশাপাশি কাজ করছে, কেউ কাউকে সহ্য করতে পারছে না। এখন মেইন লাইন যাদের হাতে, তাদের বক্তব্য হলো, খতম অভিযান চালিয়েই আমরা সমস্ত সমস্যার সমাধান করব। ভারতবর্ষের প্রতিটি গ্রামে খতম অভিযানের মাধ্যমে গেরিলা যুদ্ধ চালানো যায়। এই খতমের সংগ্রামে প্রশ্নে যারা আমাদের বিরোধিতা করত তাদের আমরা পার্টিতে থাকতে দেব না। কিন্তু এসব করতে গিয়ে আমরা জনসাধারণের কাছ থেকে সরে আসছি। সাধারণ মানুষ এখন আমাদের ভয় পাচ্ছে। একজন কনস্টেবলকে খুন করতে ওরা বিপ্লব করা যায়? পুলিশ যে কর্তারা নকশাল হত্যার মদদ দিচ্ছে তাদের গায়ে হাত পড়ছে না কেন? কলকাতায় যেসব এলাকায় সংঘর্ষ চলছে সেগুলো গরিব মধ্যবিত্তদের জায়গা। পার্ক স্ট্রিট, বড়বাজার এলাকায় কেন অ্যাকশন হচ্ছে না? আমি এসব প্রশ্ন তুলেছিলাম। তারপর সিপিএম থেকে শাসিয়ে গেল, পুলিশ জেরা করলো, আর সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম আমি ব্ল্যাকলিস্টেড হয়ে যাচ্ছি। তোমার বন্ধুরা সন্দেহ করলেন আমি গোপনে ওদের সঙ্গে হাত মেলাচ্ছি। শুধু সন্দেহের বশে ওরা আমাকে মেরে গেল। যাচাই করার প্রয়োজনও বোধ করছেন আজকাল। অনিমেষ স্তব্ধ হয়ে শুনছিল। শুরুতেই যদি পার্টির মধ্যে ভাঙন দেখা যায় তাহলে কাজ হবে কি করে? পার্টির মূল উদ্দেশ্য ব্যাপক গণ আন্দোলন সৃষ্টি করা, গ্রামাঞ্চলে কৃষকদের মুক্তাঞ্চলের সঙ্গে ধর্মঘট সংগঠিত করে শাসনযন্ত্রকে চলত শক্তিহীন করে দেওয়া, বিচ্ছিন্ন গেরিলার স্কোয়াডগুলোকে সংখ্যায় বৃদ্ধি করে গণমুক্তি ফৌজে পরিণত করা।
কিন্তু বিভেদ যদি গোড়াতেই আসে তাহলে এসব হবে কি করে? বারিন্দা বললেন, অনিমেষ, এখন পার্টির মধ্যে হু হু করে বেনজল ঢুকেছে। গুন্ডামি করার এমন সুযোগ কজন ছাড়ে? ঝাড়াই বাছাই করার সুযোগ আর নেই। আমার খুব ভয় হচ্ছে অনিমেষ। আপনাকে মারার সিদ্ধান্ত কি পার্টি থেকে নেওয়া হয়েছিল? আমার তো মনে হয় না। আসলে এখন 2-3 4 মানুষ যা সিদ্ধান্ত নিচ্ছে তা ঠিক, আবার দুটো ভাগ হয়ে যাওয়ায় দলের দুরকম সিদ্ধান্ত। কলকাতার বিদ্যাসাগর বা সুরেন ব্যানার্জির মূর্তি ভেঙে কী লাভ হচ্ছে? অনিমেষ, আমার মনে হচ্ছে কেউ কিংবা কারা অত্যন্ত চতুরভাবে আমাদের আন্দোলনকে হত্যা করার জন্য এসব কাজ করছে। আমরা তাদের হাতের পুতুল হয়ে যাচ্ছি। কারা? আমি জানি না। আপনাকে মারলো তার বিচার হবে না? ছেড়ে দাও। আজ সকালে মহেশ দেববাবু খবর পাঠিয়েছিল, আমি তাকেও বলে দিয়েছি এ নিয়ে কোনো ঝামেলা না করতে। মহাদেবদা এখানে এসেছেন? হ্যাঁ। ও, তুমি জানো না, খুব মুশকিল আছে ভদ্রলোক। এখনই ওর একটা শেল্টার দরকার। আমি খাড়া থাকলে কোথায় আছেন উনি? ঠিকানা জেনে নিয়ে অনিমেষ উঠল। বারিন্দা, আমি খুব দুশ্চিন্তা নিয়ে ফিরছি। আপনার গায়ে হাত তুললো কেন ওরা? এভাবে ভাঙন শুরু করা হলো কেন? এই ভাঙন নেতৃত্ব নিয়ে। বাঙালি কাউকে বেশি দিন সহ্য করতে পারে না। বুকনুট চ্যানেলটির সাথে থেকেও সাবস্ক্রাইব করো। নেক্সট পর্ব শোনার আমন্ত্রণ রইল।